দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে সেখানে হত্যা করা হয়েছে, কুপিয়ে এবং পিটিয়ে। এবং তার পূর্বাপর ঘটনা নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমরা জানি যে একটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে 4 দিন আগে। এই ঘটনার পরে আপনি আইনজীবী সমিতির সভাপতি হিসেবে আপনি বিভিন্ন সময় বলেছেন যে এই ঘটনা আসলে এড়ানো যেত। সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আসলে নিরসন করা সহজ ছিল, যদি হতো তাহলে এই নির্মম হত্যাকাণ্ডটি হতো না। আপনার আসলে কেন মনে হলো যে এটা আসলে কোন প্রক্রিয়া আসলে এড়ানো যেত? ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন এবং ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া পত্রিকা আপনি দেখেছেন, 26 তারিখ যখন চিন্ময় দাসকে আদালতে তোলা হলো, তখন 11টার দিকে কোর্ট একটা অর্ডার দিল যে তাকে সিডব্লিউ মিলে জেলে যেতে হবে। জেলে পাঠানোর একটা আদেশ ছিল। অ্যাকর্ডিংলি তাকে কোর্ট থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তোলা হলো। যখন প্রিজন ভ্যানে তোলা হলো তখন দেখা গেলো যে তার গুটি কয়েক সন্ত্রাসী সমর্থক তাকে স্লোগান দিয়ে গাড়ি ঘেরাও করলো। ঘেরাও করার পরে পুলিশ প্রিজন ভ্যান ছেড়ে দিয়ে নিরাপদ দূরত্বে চলে গেছে। পরবর্তীতে যখন ওদের সমর্থকরা জানতে পারলো যে আমাদের সমর্থকরা গাড়ি ঘেরাও করছে, তখন অন্যান্য বাইরে থেকে লোকজন তারা টেলিফোন বা বিভিন্ন মেসেজ দিয়ে ওখানে জড়ো করে প্রায় 200-500 লোক ওখানে জড়ো হয়ে পুলিশবিহীন একজন আসামি প্রিজন ভ্যানের মধ্যে চারিদিকে 200-500 লোক ঘেরাও করছে, এমনকি প্রিজন ভ্যানের ছাদের উপর পর্যন্ত দাঁড়িয়ে উল্লাস করেছে। এখন একজন আসামিকে যখন প্রিজন ভ্যানে তোলা হয়, পুলিশের দায়িত্ব হচ্ছে এটা কড়া পাহারায় জেলখানে নিয়ে যাব। আমাদের চট্টগ্রামের অতীত ইতিহাস যদি আমরা দেখি, আপনি দেখবেন আমাদের অনেক রাজনৈতিক বড় বড় নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। যেমন সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল, মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার হয়েছিল, মীর নাসিরকে গ্রেপ্তার করেছিল, আমির হোসরু মাহমুদকে গ্রেপ্তার করছে, আসলাম চৌধুরীকে গ্রেপ্তার, অসংখ্য নেতাকর্মী হাই প্রোফাইলের নেতারা গ্রেপ্তার হয়ে আসছিল। তাদের যখন সমর্থকরা কোর্টে আসতো, তাদের হাত নাড়তে পর্যন্ত দেওয়ার জন্য পুলিশ সুযোগ দিত না, তাদের কাছে যাওয়া তো দূরের কথা, এবং আদালতের নির্দেশ অনুযায়ী তাদেরকে জেলখানায় নিয়ে যেত। এখন চিন্ময় দাসের ইসকনের নেতা, যে তাকে কোর্টের অর্ডার ছিল জেলখানায় নিয়ে যাওয়ার, কিন্তু তাকে জেলখানায় নেওয়ার যেই পরিবেশ পুলিশকে সৃষ্টি করার কথা ছিল, সেদিন পুলিশ এটা নিষ্ক্রিয় ছিল। তো আমরা মনে করছি যে আরও একটা বিষয় হচ্ছে, আমি পুলিশের হ্যান্ডমাইক দিয়ে চিন্ময় দাস নাকি গাড়ি থেকে একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের মধ্যে তার সমর্থকদেরকে তার ইতিপূর্বের বিভিন্ন দাবি দেওয়ার আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তাহলে এখানে একটা যোগসূত্র আপনি দেখবেন, পুলিশের নিষ্ক্রিয়তা, আবার পুলিশের মাইক দিয়ে সে বক্তব্য দিয়ে সমর্থকদেরকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান। আমার মনে হয় এখানে পুলিশের মাঝখানে কোনো এক জায়গায় অশুভ শক্তি ছিল। তারা এই প্রক্রিয়ায় তাকে জেল হাজতে না নিয়ে কোর্টে রেখে একটা অশান্তি, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার একটি পায়তারা বলে আমার কাছে মনে হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে পরিকল্পিত? ডেফিনেটলি পরিকল্পিত। কারণেই বলছি, আপনি ওই দিনে আমাদের জেলা প্রশাসকের, আমাদের কোর্ট বিল্ডিংয়ের পাশেই তো জেলা প্রশাসক, জেলা প্রশাসকের মাঠে প্রচুর বিডিএস ছিল, পুলিশ ছিল, আর্মি ছিল। পুলিশ যদি তারা অক্ষমতা প্রকাশ করতো, তারা সহায়তা চাইলে হয়তো আর্মি আসতো বা বিডিআর আসতো, কিন্তু তারা কোনো সাহায্য চাইছে বলে আমার কাছে এখনো পর্যন্ত কোনো তথ্য নাই। তাহলে পুলিশ ইচ্ছাকৃতভাবে তারা এটাকে সুযোগ দিয়েছেন। আপনি ওই দিন যদি পুলিশ পুরো এসকর্ট দিয়ে তাকে যদি জেলখানে নিয়ে যেত, তাহলে চট্টগ্রামের এই ম্যাসাকারটা হতো না। বিশেষ করে গাড়ি ভাঙচুর, মসজিদে আক্রমণ, দোকানপাট ভাঙচুর। সর্বশেষ আমাদের একটা প্রিয় ভাই, আপনি নিরীহ একটা লোক, আমি সে আইনজীবী বাট নিরীহ প্রকৃতির একটা আইনজীবী, তাকে কুপিয়ে এইভাবে হত্যা করা হলো। এই ঘটনাগুলো হতো না যদি প্রাথমিকভাবে পুলিশ এটা হস্তক্ষেপ করতেন। এরপরে কিন্তু আপনি দেখবেন 3-3:30টার দিকে পুলিশ কিন্তু ঠিকই পুলিশ এসকর্ট দিয়ে নিয়ে যেতে পারলো। এবং পুলিশ কিন্তু বারবার বলছে যে তাদের প্রস্তুতি ছিল। আমার কথা হচ্ছে যে আমি তো প্রমাণ দিয়ে কথা বলবো, পুলিশের প্রস্তুতিটা ওনাদের মুখের কথা বা কাগজের কথা। আপনি যদি পরিবেশ পরিস্থিতি দেখেন, তাহলে ওনাদের প্রস্তুতির কথা আপনি বুঝতে পারবেন। একটা পুলিশের আসামের প্রিজন ভ্যান গাড়ি যদি রাস্তার উপর দাঁড় করিয়ে 200-500 মানুষ যদি 4 ঘন্টা উল্লাস করে, তাহলে আপনি পুলিশের যে প্রস্তুতিটা কোথায় আপনি দেখলেন, আমি তো বুঝতে পারতেছি না। এবং এইটা এমনভাবে করছে যে এত ত্রাস সৃষ্টি করছে, ওখানে কোনো সাধারণ মানুষ
মানে যাওয়ার কোনো সুযোগ বা দেখার সুযোগ পর্যন্ত ওখানে পাইনি। এখন আমি তো এইটাই আমার মানে বক্তব্য হচ্ছে যে আমি এই বিষয়টা, পুলিশের এই বিষয়টা আমি অনেক কিছুর যোগসূত্র বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ শুধু চট্টগ্রামের সেদিনের পুলিশের নিষ্ক্রিয়তাটা সমসাময়িক বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আন্দোলন নামক যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে, পুলিশের অসহযোগিতা যেগুলো আমি দেখতেছি, চট্টগ্রামের এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা একটা যোগসূত্র বলে আসে বলে মনে করি। এবং আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারকে এই পুলিশ প্রশাসনের একটি পক্ষ তারা ব্যর্থ করার বা আইনশৃঙ্খলার অবনতি এই ধরনের বিষয় দেখিয়ে সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা বলে আমার কাছে মনে হয়েছে। এবং আমরা যেটা দেখলাম যে এই যে আপনি কোর্ট বিল্ডিং এর উপরে যে এই যে তাণ্ডব বা যেটা হলো, কিন্তু হত্যাকাণ্ড যেটা হলো সেটা বাইরে এবং মেইন সড়কের আরো পরে গিয়ে, সেখানে কেন এই ঘটনাটা ঘটলো বলে আপনার মনে হয়? এটা আপনি একটু প্রথম দিকে দেখলে বুঝবেন যে এই ঘটনার সাথে কিন্তু ধারাবাহিক এটা ঘটনাটা যোগসূত্র রয়েছে। কেমন? আপনি কোর্ট বিল্ডিংয়ে যখন প্রিজন ভ্যানে চিন্ময় মুৎসদ্দিকে ওরা সমর্থকরা ঘিরে রাখলো, এটা প্রায় 4 ঘন্টার মধ্যে ওখানে দাঁড়ানো ছিল। পরবর্তীতে পুলিশ যখন আইনি অ্যাকশন নিয়ে ওই মানে যেগুলা সন্ত্রাসী বলি যাই বলি না, জনতাকে যখন ওখান থেকে সরিয়ে গাড়ি যখন নিয়ে যাচ্ছে, এই জনতাগুলো যেগুলো ঘেরাও করা ছিল, তারা যাওয়ার পথে তাদের যা পেয়েছে, গাড়ি, প্রাইভেট কার অথবা মোটরসাইকেল অথবা আমাদের মসজিদ অনেকগুলো গাড়ি ভাঙচুর করা ভাঙচুর হয়েছে করছে। সেদিন। এমনকি কোর্ট বিল্ডিং এর দুই পাশে যে অস্থায়ী দোকানগুলো আছে, যারা বিকেলবেলা কিন্তু কিছু দোকান ওখানে বসে, ওই দোকানগুলো এবং কোর্ট বিল্ডিং এর সামনে গিয়ে অনেক দোকান ছিল, এগুলো এই ভেঙে ভেঙে তারা ওখানে গেছে। যাওয়ার পরে যখন এই আমাদের অ্যাডভোকেট সাহেব তার কোর্টের কাজ শেষে কোর্ট বিল্ডিং এর পুরাতন বাংলাদেশ ব্যাংকের সামনে অপোজিটে যখন ওই যে রঙ্গম সিনেমা গলি বলে ওই গলির মুখে যখন ছিল, তখন তাকে এখান থেকে নিয়ে গিয়ে মাঝখানে গিয়ে তাকে, আপনারা দেখছেন ভিডিও ফুটেজে, কুপিয়ে জখম করে হত্যা করা হয়েছে। আপনার এবং সঙ্গে এই হত্যার সাথে উপরের ঘটনার সাথে যথেষ্ট মিল রয়েছে। আপনার সঙ্গে আরো বিস্তারিত কথা বলবো, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। জি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী। আমরা এই যে এর আগে আপনি পুরো ঘটনার বর্ণনা দিচ্ছিলেন, এই ঘটনার পরে নানা ধরনের প্রভাব, নানা ধরনের প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। সবশেষ যেটা সরকারের তরফ থেকেও বলা হচ্ছে যে সবাইকে সম্প্রীতি বজায় রাখা বা শান্তি বজায় রাখা, এই জায়গায় আইনজীবীর নেতা হিসেবে আপনার বক্তব্যটা একটু জানতে চাই। না, আমরা তো আপনি দেখেন যে ইসকন একটি উগ্রবাদী দল। এই উগ্রবাদী দল আদালত অঙ্গনে তারা যে সহিংস ঘটনাগুলো করলো এবং ত্রাস সৃষ্টি করলো এবং সর্বোপরি আমাদের একজন ভাইকে কুপিয়ে হত্যা করা হলো, এরপরে চট্টগ্রামের মানুষ, পেশাজীবী মানুষ, বিশেষ করে আইনজীবী, রাজনৈতিক দলগুলো, তারা যে সহনশীলতার পরিচয় এখন পর্যন্ত দিয়েছেন। একটা লোক মারা গেল ইসকনের সন্ত্রাসীদের হাতে, কিন্তু তার পাল্টা প্রতিক্রিয়া কিন্তু আক্রমণাত্মক কোনো প্রতিক্রিয়া আপনি এখনও দেখেন নাই চট্টগ্রামে। আমাদের প্রতিবাদ ছিল, সভা সমাবেশ ছিল, আমাদের দাবি ছিল। তো আমি মনে করি যে সরকার যে সম্প্রীতির কথা বলছেন, চট্টগ্রাম তথা বাংলাদেশের মানুষ এই হত্যার প্রতিবাদে কোনো ধরনের পাল্টা আক্রমণ বা কোনো ধরনের সন্ত্রাস ত্রাস মানে হওয়ার কথা বা মানুষের মধ্যে সেন্টিমেন্টের দিয়ে করার কথা, মানুষ অনেক সংযমের পরিচয় দিয়েছেন। মানুষ সরকারের বা ব্যক্তিগত অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছে ঠিক, বাট আইন হাতে নেয়নি বা কোনো ধরনের অগণতান্ত্রিক বা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিহিংসা পরায়ণ হয়নি, শুধুমাত্র দাবি করেছেন। কারণ আপনি এত বড় একটা ঘটনা হয়ে গেল চট্টগ্রামে, এটা যদি ভিন্নভাবে হতো তাহলে হয়তো পরিস্থিতি অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা ছিল। আপনার নিশ্চয় মনে আছে বাবরি মসজিদ নিয়ে ভারতের একটি ঘটনাকে কেন্দ্র করে, সম্ভবত 2004 বা 2003 দিকের ঘটনা, চট্টগ্রামে অনেক কিছু ঘটনা হয়ে গেছিল। কিন্তু এটাকে যদি আমরা ধর্মীয়ভাবে না ধরি, হিন্দু মুসলমান এভাবে ভাগ না করি, এবং আমরা যদি বাংলাদেশের নাগরিক হিসেবে মনে করি, এবং এখনও আমি মনে করব যে চট্টগ্রামবাসী তথা বাংলাদেশের জনগণ একজন বাংলাদেশি নাগরিককে হত্যার প্রতিবাদে অন্যান্য নাগরিকদের যে ধরনের দাবি থাকার কথা, আমরা মনে করি স্বাভাবিক প্রক্রিয়া দাবিগুলো হচ্ছে। এখনও কোনো উচ্ছৃঙ্খল আচরণ হয় নাই,
এটা নিয়ে কোনো ধরনের সন্ত্রাস হয় না, কারোর উপর আক্রমণ হয় নাই, ভাঙচুর হয় না, এগুলো হয় নাই। তো আমি মনে করি যে সরকার যে কথাগুলো বলছেন যে সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে, এবং নিশ্চয়ই আমরা যারা আছি আমরাও মনে করি যে আমরা আইনগতভাবে যা হওয়ার প্রয়োজন আমরা সেটাই সেই পথে আমরা হাঁটবো, আইনের পথে হাঁটবো। আমরা এটা নিয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে কোনো কিছু করা এটা আমাদের কাম্য বলে আমার কাছেও মনে হয় না। আরেকটা বিষয় হচ্ছে এই এই ঘটনার পরে আসলে আদালত অঙ্গনে বা আদালত এলাকায় নিরাপত্তার প্রশ্ন সামনে এসছে। হ্যাঁ, আমি গতকালকে আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় একটা আদেশ দিয়েছেন, পত্রপত্রিকা আমি দেখেছি। আদালতের নিরাপত্তার বিষয়টা তো আমাদের পূর্ব থেকেই মোটামুটি একটা সেট আপ ওখানে থাকে। পুলিশ প্রশাসন বিশেষ করে নিরাপত্তাটা দিয়ে থাকেন, তাদের সেট আপটা সবসময় থাকে। এখানে ডিসি প্রসিকিউশন থাকেন, এসি প্রসিকিউশন থাকেন, ওনারা অবস্থান করেন, ওনারা সবগুলো দেখভাল করে থাকেন। তো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এটা আসলে অনেক আগে থেকে ছিল, এবং মাঝখানে এটা আবার বাড়ানো হয়েছিল। এখন এই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ পুলিশের যথাযথ পর্যাপ্ত থাকার পরও ওই দিনের যে ঘটনাটা হয়ে গেল, এটা আমি আমি মনে করি যে এটা পুলিশের কোনো একটা জায়গা থেকে এই ঘটনাটা হওয়ার সুযোগ করে দিয়েছে। কারণ আপনি এখনও যদি যান, কোর্টে যান, বা প্রতিদিন কোর্টে গিয়ে যদি আপনি খবর নেন, আমাদের এখানে এসি প্রসিকিউশন আছেন, তাদের কাছে তথ্য নেন, এখানে তাদের একটা সবসময় স্থায়ী একটা পুলিশ ব্যারেক, এখানে মানে লোকজন, পুলিশের লোকজন সবসময় সারাদিন ডিউটি করেন, রাত্রিবেলাও ডিউটি করেন, এবং দিনে তো আছেই পর্যাপ্ত। তো আমার মনে হয় আইনশৃঙ্খলার বাড়ানো বা কমানোর বিষয় আমার কাছে প্রাধান্য না, কারণ আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে, ওখানে পর্যাপ্ত পুলিশ আছে, তারা সবসময় দায়িত্ব পালন করেন। আমাদের প্রশ্ন হচ্ছে, সন্দেহ হচ্ছে ওই দিনেরটা, ওই দিন ঘাটতি হলো কেন? এখানে কোর্ট বিল্ডিং তো পুলিশ, আপনি আমাদের মনে করেন 50-60টা কোর্ট আছে, একটা কোর্টে যদি 2 জন পুলিশ থেকে 120 জন পুলিশ তো কোর্টে আছে। কোর্টে আছে। তারপর হাজতখানা আছে, তারপর হাজতখানা দুইটা 4টা, মহিলা সহ 4টা আছে। তারপর বিভিন্ন জজ সাহেবদের গানম্যানরা আছেন, সব মিলিয়ে তো 200-300-র মতো পুলিশ সবসময় কোর্টেই থাকে। তো 200-300 মানুষ যদি কোর্টে থাকে, এগুলোতে এক জায়গাগুলোতে একটা সমাবেশের মতো হয়ে যাবে। নিশ্চয়ই আপনার সঙ্গে আরো আলোচনা করবো, আমাদের একটু ছোট্ট বিরতি নিতে হচ্ছে। ঠিক আছে দর্শক, আরো একটা বিরতি নিব, ফিরবো একটু পর। দর্শক, চট্টগ্রাম আদালত এলাকায় একজন আইনজীবীকে হত্যা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিমউদ্দিন চৌধুরী। আমরা বিভিন্ন বিষয়ে কথা বলছিলাম। আমরা যেহেতু শেষের দিকে, এখন শেষ পার্টে, এই যে এই ঘটনার পরে আমরা দেখলাম যে আপনারা বিভিন্ন কর্মসূচি আপনারা পালন করেছেন, বিশেষ করে আদালত 2 দিন ধরে আপনারা কর্মবিরতি পালন করেছেন, এখন নতুন একটা সপ্তাহ শুরু আছে। আপনারা এখন নতুন কি কর্মসূচি আপনাদের এই জন্য, এবং আপনাদের সহকর্মী যেহেতু মারা গেছেন তাকে আইনগত সহায়তার, তার পরিবার যেহেতু মামলা করেছেন আজকে, আপনি নিশ্চয়ই জানেন যে আইনগত সহায়তার একটা ব্যাপার আছে, সার্বিকভাবে আপনাদের কি কি পদক্ষেপ একটু জানতে চাই। না, দেখুন, আমাদের প্রিয় ভাই জনাব অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী যেদিন তাকে হত্যা করা হয়েছে, সেদিন আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে পোস্টমর্টমের পরে আমরা মানে আমাদের জরুরি সভা আমরা করেছি। জরুরি সভা করে 2 দিনের, প্রথম দিন আমরা কর্মবিরতি ছিলাম, সেদিন আমাদের জানাজাও হয়েছিল, আবার জানাজা পরে আমাদের আবার জরুরি সভা হয়েছে। জরুরি সভায় আমরা গত বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেছি। আমাদের কর্মসূচি হচ্ছে আগামীকালকে বেলা 2টায় আমরা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে একটা শোক র্যালি করব। সেই শোক র্যালিটা আমরা চট্টগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করব, এটা আমাদের সিদ্ধান্ত। কালকেই আমরা আবার বিকেলে বসবো, আমরা বসে আমাদের প্রিয় ভাই যে তার হত্যার মামলাটা হয়েছে, সেই মামলাটার ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমাদের আইনজীবী সমিতির পক্ষ থেকে শতভাগ সহযোগিতা থাকবে। এবং আমরা মনে করি এই হত্যাকাণ্ড, আমার মনে হয় চট্টগ্রাম আদালতের ইতিহাসে এটা কোনোভাবে আমার মনে নজির আছে বলে আমার জানা নেই। এই ধরনের আদালত প্রাঙ্গণ থেকে একজন আইনজীবী পেশা সেরে বাসায় যাওয়ার পথে সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয়ে হত্যা হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনায় আমাদের অনেক আইনজীবী মারা গেছেন, হত্যা করা হয়েছে, এটা অন্য জিনিস। কিন্তু কোর্ট বিল্ডিং থেকে 150-200 গজ দূরে এই ঘটনাটি, আমি মনে করি এটা আমাদের আইনজীবী সমিতির দায়িত্ব। এই হত্যাকাণ্ডের যে মামলা হয়েছে, যারা আসামি হয়েছেন, ইতিমধ্যে যারা গ্রেপ্তার হয়েছে বলে আমরা শুনেছি, প্রশাসন থেকে বলা হয়েছে,
বাকি যে আসামিগুলো এখনও গ্রেপ্তার হয় নাই তাদেরকে আমরা আশা করব যে অবিলম্বে গ্রেপ্তার হবে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এবং আমরা এটা দ্রুত তদন্ত চাই। আমরা মনে করি যে এটার প্রত্যক্ষ ভিডিও ফুটেজ, সাক্ষী, প্রমাণ অনেক রয়েছেন। আপনি টেলিভিশনে বিভিন্ন সময় দেখবেন, বিভিন্ন টেলিভিশনে দেখানো হয়েছে যে সাক্ষীরা কিভাবে হত্যা হয়েছে অনেকেই প্রকাশ্যে তারা সাক্ষাৎকার দিয়ে বলেছেন। তা আমার মনে হয় এই মামলাটা প্রমাণের ক্ষেত্রে আমাদের অত্যন্ত সহজ হবে, যেহেতু প্রত্যক্ষদর্শী অনেক সাক্ষী রয়েছেন, তাকে হাসপাতালে নেওয়ার পথে অনেক সাক্ষী আছে, বিশেষ করে ভিডিও ফুটেজগুলো আছে, এবং যারা হত্যা করেছেন তাদের চেহারা বিভিন্নভাবে ওখানে যে যারা অংশগ্রহণ করেছেন তাদের অবস্থানটা ওখানে ক্লিয়ার হয়ে গেছে। অতএব এটা আশা করি যে গ্রেপ্তার হবে এবং গ্রেপ্তার হয়ে তাদেরকে আদালতে সোপর্দ করবেন এবং আইনজীবী সমিতি শতভাগ এই মামলা প্রমাণে সচেষ্ট থাকবে। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। নিশ্চয়ই আমরাও চাই যে এই নির্মম হত্যাকাণ্ডের সঠিক বিচার হোক এবং খুব দ্রুত বিচার হোক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।